আসলে এইখানে ইউনূস একটা চাল দিলেন, বেশ বড়সড় চাল, যে জুন মাসে তিনি নির্বাচন করার ব্যাপারে তার আগ্রহ, হঠাৎ আরো 2 মাস তিনি তার থেকে এডিট কেন করলেন, আর একটু এগিয়ে কেন নিয়ে এলেন? তারা বিভিন্ন রকম এনজিও যেগুলো আছে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, সেই এনজিওর তারা কর্তা ব্যক্তি, অর্থাৎ এনজিওর আকারে দেশটাকে দেখতে চান। নিজেরাও মনে করেন তাদের হাতে ক্ষমতা যদি একবার চলে আসে তাহলে একদম কোনো ব্যাপার না, পুরো দেশটাকেই বদলে দেবে। ঠিক তেমনিভাবেই বাংলাদেশের কত বড় বড় ডায়লগ এক একজনে, সে ডায়লগ শুনলে রীতিমতো ভারতের বিখ্যাত ডায়লগ রাইটার সেলিম জাভেদ পর্যন্ত ভিড়মি খেয়ে পড়ে যেতেন। ঠিক এইভাবেই বাংলাদেশ চলছে। বাংলাদেশে এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে রাজনৈতিক পরিস্থিতি যেমন হচ্ছে, একটা উন্মত্ত পরিস্থিতি তৈরি হয়েছে। থেকে 2006 এই সালটা, এই 5টা বছর বাংলাদেশে যারা হিন্দু রয়েছেন, ধর্মীয়ভাবে যারা হিন্দু সম্প্রদায়ের উপর এক নিদারুণ অত্যাচার নামিয়ে আনা হচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে বিএনপির যে রাজনৈতিক শক্তি হিসাবে একটা প্রতিপত্তি আছে, এ তো অস্বীকার করার নয়, কিন্তু দেখা গেল যে শেখ হাসিনা পরবর্তী এই 9 মাসে বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, ঠিক কাজের কাজটা কি করেছে। একটা ছোট্ট দেশের মধ্যে যদি বিভিন্ন প্রান্তে এই ধরনের অশান্তি বা এই ধরনের এক ধরনের ডিজাইন তৈরি হয়ে যায়, তাকে যদি ঠিকমতো মোকাবিলা না করতে পারে, তাহলে সেই দেশ সম্পর্কে কি বা আশা করা যেতে পারে। চোখের পলক ফেলতে না ফেলতে কিভাবে একটা দ্রুত জঙ্গি রাষ্ট্রে রূপান্তরিত হচ্ছে, যা কিছুদিনের মধ্যেও হয়তো পাকিস্তানকে না ছাপিয়ে যায়। এই কোন বাংলাদেশ, যে বাংলাদেশে যে তারুণ্যের যে বক্তব্য, তাকে একেবারে নিষ্ঠুরভাবে দমন করা হয়। বকরি ঈদের প্রাক্কালে যখন মোহাম্মদ ইউনূস তিনি একটা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা দিলেন, তখন অনেকে খুব বিস্মিত হয়ে পড়েছিলেন যে জুন মাসে তিনি নির্বাচন করার ব্যাপারে তার আগ্রহ, হঠাৎ আরও 2 মাস তিনি তার থেকে এডিট কেন করলেন, আর একটু এগিয়ে কেন নিয়ে এলেন এপ্রিল মাসে। এমনিতে এপ্রিল, মার্চ, এপ্রিল জুড়ে একটা পরীক্ষার মরশুম থাকে, বাংলাদেশেও থাকে, ভারতেও তাই, একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী। এবং তারপর হচ্ছে যে 2026-এ যে ঈদের ব্যাপার রয়েছে, সেই সময় অনেকেই রোজা মানবেন। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে এপ্রিলটা কি খুব কার্যকর হলো? আসলে এইখানে ইউনূস একটা চাল দিলেন, বেশ বড়সড় চাল। তিনি একদিকে সেনাবাহিনী, বিএনপি এদের উদ্দেশ্যে বার্তা দিয়ে দিলেন, দেখো ভাই, আমি নির্বাচনটা কখন করব না করব, আমি দেশটা চালাচ্ছি, সে তোমরা যাই বলো না কেন, নির্বাচিত কি না, তারপর তো আমার স্ট্যাটিউট কি, এই সমস্ত কি নিয়ে যা কূট তর্ক করে যাও, আমি যখন যেরকম বুঝবো আমি সেইভাবে নির্বাচন দেবো। আগেই বলেছি জুন মাস, ক্যালকুলেশনস অনুযায়ী বিএনপি হিসেব কষে দেখিয়েছে এবং সেনাবাহিনীও তার বক্তব্য রেখেছেন। আগেও বলেছি, তবু আরও একবার মনে করিয়ে দিতে চাই, এই যে সেনাবাহিনী ব্যারাক ছেড়ে রাস্তায় বিভিন্ন ক্ষেত্রে তার ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রয়োগ করছে, সেনাবাহিনী জীবন্ত ব্যারাকের মাধ্যমেই আবর্তিত হয় এবং বহিঃশত্রু আক্রমণ করলে তখন তাকে দেশ রক্ষা করতে হয়। মোদ্দা কথায় এটাই। কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীর একটা বড় অংশই যেহেতু শান্তিরক্ষী মিশনে যায় এবং বেশ কয়েকটা অ্যাসাইনমেন্ট তারা যদি পায়, তাহলে আর তাদের দেখতে হবে না, তাদের ভালো প্রমোশনস হয়, অর্থ করি বেশ ভালো আসে। এছাড়াও এই যে তারা রাস্তায় এরকম ডিউটি করছে এখন সেনাবাহিনী ব্যারাক ছেড়ে, তাদের অনেকেরই 2-3টে প্রমোশনের উপর কিন্তু একটা হস্তক্ষেপ আসতে পারে বা নানা রকম বিচার বিশ্লেষণ আসতে পারে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আধুনিক যুদ্ধের টেকনিক প্রতি মুহূর্তে রপ্ত করার বিষয় থাকে। কিন্তু বিগত 9 মাস, আগামী আরও কয়েক মাস যদি ডিসেম্বরের পর পেরিয়ে যায়,
তাহলে তো স্বাভাবিকভাবে একটা সেনাবাহিনীর উপর একটা চাপ তৈরি হয়। আর সে কথাটাই ওয়াকারুজ্জামান বলেছেন। কিন্তু ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর ক্ষেত্রে বাংলাদেশে একটা রেওয়াজ তৈরি হয়ে গেছে এখন। রাজনীতিবিদ যারা রয়েছেন আর যারা রাজনীতিবিদ নন, এই যে সরকারটা চলছে ইউনূস সরকার, এই ইউনূস সরকারের মধ্যে ইউনূস সাহেবের একটা 3 সপ্তাহের রাজনৈতিক আগে অভিজ্ঞতা ছিল। তিনি একটি রাজনৈতিক দল করে 1 মাস আগে সেই দল বন্ধ করে দিয়েছিলেন। তার রাজনৈতিক অভিজ্ঞতা বলতে এটুকুই। আর বাদবাকি যারা রয়েছেন তাদের একটা সিংহভাগ তারা বিভিন্ন রকম এনজিও যেগুলো আছে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশনস, সেই এনজিওর তারা কর্তা ব্যক্তি, অর্থাৎ এনজিওর আকারে দেশটাকে দেখতে চান। এমনিতে দেখবেন যারা এনজিওর কর্তা ব্যক্তি হন, সমাজে অনেক কাজকর্ম করেন, তাদের বিভিন্ন অথরিটির কাছে যেতে হয়, তাদের বেশ ভাবসাব থাকে তাদের সাথে, এবং মিশতে মিশতে নিজেরাও মনে করেন তাদের হাতে ক্ষমতা যদি একবার চলে আসে তাহলে একদম কোনো ব্যাপার না, পুরো দেশটাকেই বদলে দেবেন। ঠিক তেমনিভাবেই বাংলাদেশের কত বড় বড় ডায়লগ এক একজনের, সে ডায়লগ শুনলে রীতিমতো ভারতের বিখ্যাত ডায়লগ রাইটার সেলিম জাভেদ পর্যন্ত ভিড়মি খেয়ে পড়ে যেতেন। কিন্তু এই ডায়লগবাজিতে তারা বেশ সিদ্ধহস্ত। এই এনজিওর যারা কর্তা ব্যক্তি তারা অনেকেই হচ্ছে উপদেষ্টা হয়েছেন। সুতরাং তারা কী বা বুঝবেন রাজনীতির বিভিন্ন প্যাচ পয়জার বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে তারা কতদূরই বা কী কন্ট্রিবিউট করতে পারেন। তারা যেটা করতে পারেন, তারা আলাপ আলোচনা করবেন ঠান্ডা ঘরে বসে, এবং তার সাথে সাথে বিভিন্ন যারা আমলার রয়েছেন, ফরেন সার্ভিসের যারা অফিসার্স রয়েছেন তাদেরকে একটা ডাইরেকশনস দেবেন। ফরেন সার্ভিসের অনেকে মুচকি হেসে বলবেন এরাও আমাদের এসে জ্ঞান দিচ্ছে, তাও যদি বুঝতাম নির্বাচিত কোনো সরকার। ঠিক এইভাবেই বাংলাদেশ চলছে। বাংলাদেশে এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে রাজনৈতিক পরিস্থিতি যেমন হচ্ছে, একটা উন্মত্ত পরিস্থিতি তৈরি হয়েছে, ঠিক তেমনিভাবে সামাজিক, অর্থনৈতিক এবং একাডেমিক ক্যালেন্ডারের উপর একটা বড়সড় প্রভাব পড়েছে। যুব সমাজের মধ্যে একটা হতাশা গ্রাস করেছে, এবং যেভাবে আর কি মাদক বাংলাদেশে ছেয়ে গেছে। আমি বিভিন্ন ইউটিউবে বিভিন্ন জনপ্রিয় বাংলাদেশের চ্যানেলগুলোর কিছু কিছু ভিডিও ফুটেজ বিভিন্ন সময় দেখে থাকি। এটা আমার বরাবরের অভ্যাস। টেলিভিশনের যুগেও দেখতাম, যখন বাংলাদেশের কিছু কিছু অনুষ্ঠান দেখানো হতো সে সময়ও দেখতাম বেশ একটা পরিচ্ছন্ন ব্যাপার তাদের মধ্যেও কাজ করে। এবং যদিও সেই সমস্ত খবরগুলোর মধ্যে সেই ঝাঁজ আর এখন নেই, তার কারণ ইউনূস সাহেবের সমস্ত যারা আমলার রয়েছেন তারা এই মিডিয়াগুলোর উপর প্রভাব প্রতিপত্তি খাটিয়ে তারা তাদেরকে অনেকটা ঠান্ডা করে রেখেছেন। এবং কেউ কেউ তো আছেন, এই যেমন হচ্ছেন সংস্কৃতি উপদেষ্টা ফারুকির একটা নির্দেশে 3 জনের চাকরি, সাংবাদিকের, তাদের চাকরি সঙ্গে সঙ্গে চলে গেছে। এরকম বহু ঘটনা রয়েছে। সেই সমস্ত ঘটনাগুলো হয়তো আগামী দিনে নতুন সরকার যখন গঠিত হবে, হয়তো বাংলাদেশের মিডিয়া যখন একটু হাঁপ ছেড়ে বাজবে, সেই সময় এই ঘটনাগুলো নিঃসন্দেহে বেরিয়ে আসবে। কোনো কিছু এগুলো চাপা থাকে না, সে যে কোনো দেশেই হোক, চাপা কিছুতেই এগুলো রেখে দেওয়া যায় না। যাই হোক, যে বিষয়টা নিয়ে বলছিলাম, নির্বাচন, ডিসেম্বরে নির্বাচন হবে না এই বিষয়টা যেমন স্পষ্ট করেছেন, ঠিক তেমনিভাবে জুন মাসে তিনি বারবার করে গো ধরেছিলেন, সেই জায়গা থেকে এপ্রিল মাসে নিয়ে এসেছেন। এপ্রিল মাসের প্রথম সপ্তাহের কোনো একটা দিনের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে, এবং সেটা জাতীয় নির্বাচন কমিশন যা রয়েছে তারা এ ব্যাপারে ঘোষণা দেবেন। সমস্ত কাজ যে এগিয়ে রয়েছে সেটা নির্বাচন কমিশন অনেক আগে, যখন বাংলাদেশে 5ই আগস্টের পর প্রায় মাস 5 অতিক্রান্ত, তখনই নির্বাচন কমিশন বলে দিয়েছিলেন যে তারা প্রস্তুত, সেই মতো প্রস্তুতি নিয়ে তারা রেখেছেন, এবং একটা ইনক্লুসিভ নির্বাচন তারা করতে চান। ইনক্লুসিভ নির্বাচন ডক্টর ইউনূসও করতে চেয়েছিলেন প্রথম থেকে, অন্তত তার মুখের কথায় অন্তত ইনক্লুসিভ নির্বাচনের কথা এসেছিল। একেধারে সংস্কার চলবে, বিচার চলবে, কিন্তু ইনক্লুসিভ নির্বাচন হবে। ইনক্লুসিভ নির্বাচন হলে যে বিষয়টা আসে, যে আওয়ামী লীগের যে একটা নতুন প্রজন্ম তৈরি হয়েছে, সেই প্রজন্ম তো নির্বাচনে দাঁড়াবার একটা অধিকার পায়, কিন্তু সেটাকে বঞ্চিত করার জন্যেই যখন ছাত্রলীগ সহ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, তার সাথে সাথে এই প্রশ্নটাই সামনে এলো, ডক্টর ইউনূস এবং জামাত ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টি
তারা কি এই বিষয়টাকে একযোগে, যেহেতু তাদের নির্বাচনের সম্ভাবনা খুবই কম, তারা যতই ঢাক ঢাক গুড়গুড় হোক না কেন, তাদের নির্বাচনে প্রসপেক্টস নিয়ে বাংলাদেশের অনেক রাজনৈতিক বিশ্লেষক তারা সরাসরি তাদের মতামত দিচ্ছেন, পরিষ্কার করে বলছেন যে তাদের নির্বাচনী ভবিষ্যৎ অত্যন্ত খারাপ। হয়তো জামাত ইসলাম অনেক প্যাঁচ পয়জার করে বিভিন্ন জায়গা থেকে তারা কিছু হুজুরকে ইতিমধ্যেই সিলেক্ট করে নিয়েছে। এমনকি যিনি এই যে ট্রাইব্যুনাল তৈরি হয়েছে, অপরাধ ট্রাইব্যুনালে যিনি একজন আইনজীবী হিসাবে কাজ করছেন, এটিএম আজহারের যিনি আইনজীবী ছিলেন, তিনিও নির্বাচনে প্রার্থী হবেন ঠিক করেছেন এবং জনসংযোগ তার এলাকায় করতে শুরু করে দিয়েছেন। অর্থাৎ নির্বাচনের প্রস্তুতি জামাত নিচ্ছে এবং তার প্রার্থীগুলোও ঠিক করে নিচ্ছেন। শুধু নিষিদ্ধ ঘোষণা করে আওয়ামী লীগকে ছত্রভঙ্গ করে দিয়েছেন, তার কারণ আওয়ামী লীগ সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। বাংলাদেশের এমন কোনো জেলা নেই, 64টা জেলার এমন কোনো জেলা নেই, এমন কোনো মহল্লা নেই, এমন কোনো গ্রাম নেই যেখানে আওয়ামী লীগের সমর্থনের ভিত্তি নেই। কিন্তু সেই সমর্থনের ভিত্তিটা নির্বাচনে যদি তাদের দাঁড়াতে না দেওয়া হয়, তাহলে কিভাবে সেটা নির্বাচনে তারা কোথায় গিয়ে ভোট দেবেন? এখান থেকেই আসছে বিএনপির প্রসঙ্গ। বিএনপি আওয়ামী লীগের বলা যায় হচ্ছে সবচেয়ে প্রবল প্রতিপক্ষ। তাদের সাথে রেষারেষি শত্রুতা বিভিন্ন পর্যায়ে এমন জায়গায় গেছে যা বাংলাদেশের রাজনীতি এবং অর্থনীতিকে প্রভাবিত করেছে। তথাপি রাজনীতিগতভাবে বিএনপি অন্তত ক্যান্টনমেন্ট থেকে তার রাজনীতির যে শুরুয়াত, এবং সেই শুরুয়াতটাকে তারা যতটা ছড়িয়ে দিতে পেরেছে এবং বেশ কিছু গঠনমূলক কাজ তারাও বাংলাদেশে করেছে, যার ফলশ্রুতিতে দুবার প্রধানমন্ত্রী হয়েছেন এবং 5 বছরের টার্ম কমপ্লিট করতে পেরেছেন খালেদা জিয়া। খালেদা জিয়া 2001 থেকে 2006 এই শাসনকালটার মধ্যে খালেদা জিয়া বাংলাদেশে ইসলামীকরণের পথটাকে প্রশস্ত করার জন্য এবং জামাত ইসলামকে যথেষ্ট পরিমাণে তেল দেওয়ার জন্যে এবং তাদেরকে প্রশ্রয় দেওয়ার জন্যে 2001 থেকে 2006 এই সালটা, এই 5টা বছর বাংলাদেশে যারা হিন্দু রয়েছেন, ধর্মীয়ভাবে যারা হিন্দু সম্প্রদায়ের উপর এক নিদারুণ অত্যাচার নামিয়ে আনা হয়েছিল, যে অত্যাচারের জেরে বহু মানুষ সেই সময় তারা এই শতাব্দীর শুরুতেই বর্ডার পেরিয়ে অনেকে এসে আশ্রয় নিয়েছেন এবং তারপর ভারতীয় জনজীবনের সাথে তারা অঙ্গীভূত হয়েছেন। এরকম ঘটনা প্রচুর দেখেছি আমি। সেই সময় নিজে বর্ডারে গিয়ে বহু বর্ডারে দেখেছি কিভাবে কতটা সন্ত্রস্ত অবস্থায় প্রায় সম্বল বলতে কিছু না নিয়ে এসে তারা প্রাণ ভয়ে চলে এসেছেন এ প্রান্তে। এইসব দৃশ্যগুলো হন্ট করে এবং মনে করিয়ে দেয় বিএনপির শাসনকালটা। তথাপি বাংলাদেশের রাজনীতিতে বিএনপির যে রাজনৈতিক শক্তি হিসাবে একটা প্রতিপত্তি আছে, এ তো অস্বীকার করার নয়। কিন্তু দেখা গেল যে শেখ হাসিনা পরবর্তী এই 9 মাসে বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, ঠিক কাজের কাজটা কি করেছে। বিএনপির ছাত্রদল সম্পর্কে বহু মানুষের বহু অভিযোগ, সেই সমস্ত অভিযোগগুলো হচ্ছে টাইমলাইনে গেলে বিভিন্ন যারা ইউটিউবার রয়েছে সেখানে পাওয়া যায় যে বিএনপির ব্যাপারেও প্রচণ্ড ক্ষোভ রয়েছে। বহু বিএনপির যারা রয়েছেন তারা মনে মনে আওয়ামী লীগকে সমর্থন করেন, যে আওয়ামী লীগের প্রতি তাদের একটা থাকতে থাকতে একটা প্রেম ভালোবাসা তৈরি হয়েছে, কিন্তু শেখ হাসিনারকে তারা বিরোধিতা করেন। অর্থাৎ বাংলাদেশের এই যে রাজনৈতিক উপকরণটা বড্ড জটিল। একদিকে যেমন ইসলাম সেখানে রাজনীতির উপর একটা প্রভুত্ব করার চেষ্টা করছে, অন্যদিকে গণতন্ত্রের প্রশ্নে এবং একটা বাংলাদেশের টাইপ অফ ডেমোক্রেসি তারা তৈরি করার ব্যাপারে যে রাজনৈতিক দলগুলো অগ্রণী ভূমিকা নিয়েছিল, তারাও কখনো কখনো সামনের দিকে এগোতে গিয়ে তারা পথ হারিয়েছে বা হচ্ছে তারা হোঁচট খেয়ে পড়ে গেছে, যে কারণে গণতান্ত্রিক মূল্যবোধের বিন্দুমাত্র অবশেষ বাংলাদেশে অনেক ক্ষেত্রেই দেখা যায় না। যেভাবে নিষ্ঠুরতা দেখা যায়, যেভাবে রাজনৈতিক প্রতিপক্ষকে ভয়ঙ্করভাবে নিষ্পেষণ করা হয়, তা কিন্তু বাংলাদেশের রাজনীতি সম্পর্কে ওয়েস্টের ধ্যান ধারণা ধীরে ধীরে হলেও বদলাতে শুরু করেছে। হ্যাঁ, ঠিকই বলছি, সে আমেরিকাই হোক বা পাশ্চাত্য দুনিয়াই হোক, তারা এটুকু বুঝতে পেরেছে যে বাংলাদেশের এই যে রাজনীতি এবং বাংলাদেশের শেখ হাসিনা ছাড়া এই বাংলাদেশকে কে রক্ষা করবে। এই বাংলাদেশকে একটা লুটের
জায়গা হয়ে যাবে। বিভিন্ন পশ্চিমা শক্তিগুলো যেভাবে মানবিক করিডর নিয়ে লোলুপ দৃষ্টি দিয়ে রেখেছে, তাতে বলা যায় যে বাংলাদেশের যারা এখন ক্ষমতাসীন সেই এনজিওবাদীরা তারা কতটা এই বিষয়টাকে ট্যাকেল করতে পারবেন। তার কারণ ইতিমধ্যেই বাংলাদেশের এই করিডরকে কেন্দ্র করে আন্তর্জাতিক পরাশক্তির কাছে একটা কিন্তু ছায়াযুদ্ধের ক্ষেত্র তৈরি হয়ে গেছে, যেখানে বাংলাদেশ স্রেফ নিধিরাম সর্দার হিসাবে তারা থাকবে। এবং যদি এই পরিস্থিতির মধ্যে দিয়ে সেনাবাহিনীর এনগেজমেন্টটা অনেক বেশি সেখানে হয়ে যাবে, আর বাদবাকি যে সমস্ত পরাশক্তি আছে তারা ওই বিষয়টাকে নিয়ে খেলবে। একটা ছোট্ট দেশের মধ্যে যদি বিভিন্ন প্রান্তে এই ধরনের অশান্তি বা এই ধরনের এক ধরনের ডিজাইন তৈরি হয়ে যায়, তাকে যদি ঠিকমতো মোকাবিলা না করতে পারে, তাহলে সেই দেশ সম্পর্কে কী বা আশা করা যেতে পারে। পাশ্চাত্যের অনেক গণমাধ্যম থেকে শুরু করে অনেক রাজনৈতিক বিশ্লেষকরা ধীরে ধীরে বুঝতে পারছেন যে বাংলাদেশ কিভাবে একটা চোখের পলক ফেলতে না ফেলতে কিভাবে একটা দ্রুত জঙ্গি রাষ্ট্রে রূপান্তরিত হচ্ছে, যা কিছুদিনের মধ্যেও হয়তো পাকিস্তানকে না ছাপিয়ে যায়। জঙ্গি রাষ্ট্র হিসাবে পাকিস্তান এখন গোটা বিশ্বে তার কূটনীতি ফেল করছে। বিভিন্ন ইসলামিক দেশগুলো পাকিস্তানকে বুড়ো আঙুল দেখাচ্ছে, এবং বাংলাদেশ সম্পর্কে যদি তাদের এই ধরনের মানসিকতা আগামী দিনে কাজ করে, এক সমূহ বিপদের মধ্যে বাংলাদেশ উপনীত হবে। তাই একটা চাপ ইউনূসের কাছেও ছিল, ঘরের মধ্যে চাপ হচ্ছে, নির্বাচন কেউ বলছে পিছিয়ে দাও, আমাদের একটু জায়গা কইরা দেন, মানে মূলত জামাতের যারা হুজুর আছেন বা নেতা আছেন, আমির আছেন, তারা বলছে আমাকেও একটু জায়গা কইরা দেন। আবার এনসিপি বলছে যে আমরা আপনার লগে এত কিছু করলাম, তো আমাকেও একটু আপনি দেখবেন না। তো সেই দেখাটা কি, নির্বাচনটা যতটা পিছিয়ে দিতে পারলে তাহলে টাকা পয়সা জোগাড় করতে একটু সুবিধা হয়। নির্বাচনে কি ফলাফল হবে না হবে সেই সম্পর্কে তো ধারণা নেই, তাহলে কিছুটা টাকা পয়সা থাকলে পরবর্তীকালে হেরে গেলে যেই ক্ষমতায় আসুক তারা তখন থোড়াই এদের পাত্তা দেবে। তাই নিজেদের কিছু একটু ব্যবস্থা বন্দোবস্ত করে রাখাটাই বুদ্ধিমানের কাজ। সেই জায়গা থেকে একটু সময় দরকার, এটা ইউনূস সাহেবও বোঝেন ভালো। এই সময়টা যদি পাওয়া যেত সবচেয়ে লাভবান হতেন তিনি, ইতিহাসে তার নাম থাকতো। তারপর ধীরে ধীরে যেতে যেতে সংবিধান সংস্কার বা এইসব করে যদি এরপরে বাংলাদেশের রাষ্ট্রপতিটাও হয়ে যায়, তার কারণ হচ্ছে সেখানে নির্বাচনের প্রয়োজন হবে না। অর্থাৎ প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি, নোবেল লরিয়েট, বাংলাদেশের ইতিহাসে তিনিই তখন জাতির পিতা। এই ধরনের স্বপ্ন তো তিনি দেখেন না, এমনটা তো নয়। হ্যাঁ, তিনি কখনো ওরকমভাবে বলেননি এটাই আমার স্বপ্ন, কোনো বুদ্ধিমান তো এইভাবে বলবে না, তো তিনিও বলেননি, কিন্তু এটা বুঝে নিতে অসুবিধা কী আছে। তাই ইউনূসের সামনে তিনি একটা চাল দিয়ে বসলেন, সেনাবাহিনীর উদ্দেশ্যে বার্তা দিয়ে দিলেন, দেখো আমি তোমাদের কথায় কিন্তু ওই ডিসেম্বরের মধ্যে নির্বাচন ওটা কোনোভাবে সম্ভব নয়। হ্যাঁ, আমি বলেছিলাম জুন, আমার কথাটাকেও আমি কিছুটা আপোস করে নিলাম। সবচেয়ে ভালো হচ্ছে এপ্রিলের প্রথম সপ্তাহে। কি আপনাদের মনে পড়ছে তো? আমি কিন্তু বলেছিলাম আপনাদের যে মার্চ এপ্রিলের মধ্যে একটা নির্বাচন হওয়ার সম্ভাবনা থাকবে। তার কারণ এই ধরনের চাপ যখন তৈরি হয়, ইউনূসের মতো ব্যক্তিরা স্বাভাবিকভাবে একটা মধ্যপন্থার রাস্তা নেবেন, এবং তাতে কি হবে, এখন একটা সেনাবাহিনীর মধ্যেও একটা দ্বন্দ্ব তৈরি হবে আবার এপ্রিল অবধি। তারপর বিএনপি সে গুমড়াবে রীতিমতো। ডিসেম্বর বললাম, এ তো আমাদের কোনো কথাই শুনছে না, অথচ সব ধরনের আমরা তাতে সহযোগিতা করেছিলাম 5ই আগস্টে যে ফুট সোলজার প্রেরণ করার ক্ষেত্রে। তাহলে নির্বাচন কি এপ্রিলে? এখন যদি পরিস্থিতি এরকম জায়গায় যায়, সেনাবাহিনী একটা অনড় অবস্থান নেয়, সেটা একটা বড় ব্যাপার। হয়তো এই ধরনের সম্ভাবনার ক্ষেত্রর কথা অনেকে এটাকে পূর্বাভাস দিচ্ছেন, এবং ভারতের একটা ভূমিকা এই ক্ষেত্রে অনস্বীকার্য। ভারত রীতিমতো পুশ ইন, যেটা বলছে যে বাংলাদেশ বারবার করে বলছে যে সেখানে বিভিন্ন রকমভাবে ভারত বিভিন্নভাবে ঢুকিয়ে দিচ্ছে বিভিন্ন বাংলাদেশি নাগরিক। তবে বাংলাদেশ এটা স্বীকার করতে বাধ্য হয়েছে যে বিভিন্ন সময় রুজি রোজগারের কারণে বাংলাদেশ ছেড়ে অনেকে চলে গিয়ে সেখানেই সেটেলমেন্ট করে ফেলেছিলেন। আজ এতটাই প্রবল চাপ যে তারা নিজেরা অনেকে এসেই ধরা দিচ্ছেন এবং তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে। এটা নিয়ে বাংলাদেশ খুব জোরালোভাবে কিছু বলার মতো জায়গাতেও নেই। ওই যে বললাম, ঘরে তার প্রচুর শত্রু, একে অপরের বিরুদ্ধে যেরকম খড়গহস্ত হয়ে রয়েছে এবং যা হিংসাত্মক রাজনৈতিক সামাজিক পরিস্থিতি তৈরি করেছে,
এবং তার সাথে পাশ্চাত্যে তার ইমেজ সংকট হয়েছে। এই দুয়ের জাতাকলে পড়ে এখন সে নির্বাচন চাইবে, দ্রুত না হলেও সে নির্বাচন চাইবে, এটাই বাস্তবতা। এবং এই বাস্তবতার সামনে নিঃসন্দেহে আপনারা যারা আমাদের প্রত্যেক দিনের এই বিভিন্ন রকম ভিডিওগুলো দেখেন নিশ্চয়ই অনুভব করবেন যে এই বাস্তবতার সম্ভাবনা আমরা আগে বলেছিলাম। তার কারণ যে কোনো পাশ্চাত্য সংবাদ মাধ্যমের থেকে আমরা যারা পশ্চিমবঙ্গে বসে সংবাদ মাধ্যমে কাজ করি বা আমরা যারা ভারতীয় সংবাদ মাধ্যমের সাথে সংযুক্ত, তারা অনেক বেশি বাংলাদেশের রাজনীতি বা সামাজিক অবস্থানকে বুঝতে পারবো যা পাশ্চাত্যের অনেক সংবাদ মাধ্যমের থেকেও বেশি। তাই বাংলাদেশ এখন এক ক্রান্তিকালের সামনে এসে দাঁড়িয়েছে। তাকে নির্বাচন করতে গেলে ইনক্লুসিভ নির্বাচন ছাড়া বাংলাদেশের ইমেজ সংকট কাটবে না। গোটা পৃথিবীতে কিন্তু এই বিষয়টা আসবে। যদি শেখ হাসিনা দায়ী হন তাহলে নতুন সাংসদ হতে পারে বা তার বিচার চলছে, তিনি নির্বাচনে তাকে নাও দাঁড় করানো হতে পারে বা তিনি নিজে না দাঁড়াতেও চাইতে পারেন। কিন্তু আওয়ামী লীগ, সেখানে তো অনেক তরুণ প্রজন্মের নেতৃত্ব তো উঠে আসছে, তাদের নির্বাচনে কি অংশগ্রহণ করতে দেওয়া হবে? ইউনূস সাহেব কি তাদের সেই নির্বাচনের ব্যাপারে শুরুর দিকে তিনি যেরকম ইনক্লুসিভ নির্বাচনের কথা বলতেন, সংস্কারের কথা বলতেন, বিচারের কথা বলতেন, সেই বিষয়ে স্টিক থাকবেন, নাকি ফাঁকা মাঠে গোল দেওয়ার চেষ্টায় নিজেদের মধ্যে এক প্রবল অন্তর্দ্বন্দ্ব তৈরি হবে? বিএনপিকে সামনে রেখে জামাত বা এনসিপি এমন ধরনের এক রাজনৈতিক খেলা খেলবে যেটাকে হচ্ছে সুযোগ পাওয়া যাচ্ছে, সেই সুযোগকে কিভাবে লুটে পুটে নেওয়া যায়, তাতে গণতন্ত্রের মর্যাদা আদৌ থাকবে কি না, এই নিয়ে একটা বড় প্রশ্ন। আর হ্যাঁ, ভালো কথা, ইতিমধ্যে বাংলাদেশে কিন্তু গুমের যে সংস্কৃতি সেইগুলো কিন্তু আবারও শেখ হাসিনা তুলে ধরেছেন। যেভাবে আওয়ামী লীগের কর্মীদের খুন, গুম, হত্যা, সম্পত্তি গ্রাস করে নেওয়া, এইসব ঘটনা একেবারে শীর্ষে পৌঁছে গেছে, সেই নিয়ে তিনি বারবার তার অডিও ক্লিপে তিনি ইঙ্গিত করছেন। অনেক ইউটিউবার বলছেন, আমিও তার দেখতাম এবং তার সাথে দু একবার কথা বলারও সুযোগ হয়েছে, এম এ সাব্বির, তার মতো একটি তরুণ যাকে 3 মাস ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার গ্রেপ্তারের যে ফুটেজ, সে ফুটেজ আমিও দেখিয়েছিলাম, কিন্তু তারপর তার কোনো আর সংবাদ নেই, তার পরিবারের লোকও তাকে খুঁজে পাচ্ছেন না। এই কোন বাংলাদেশ, যে বাংলাদেশে যে তারুণ্যের যে বক্তব্য তাকে একেবারে নিষ্ঠুরভাবে দমন করা হয়? এই কি ইউনূসের বাংলাদেশ? এই কি জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি? তারা তো জুলাই সনদের ব্যাপারে এত উৎসাহী। এই সমস্ত তরুণ কণ্ঠস্বর, যে কণ্ঠস্বর হয়তো প্রশ্ন করতে চায়, বারবার প্রশ্নে বিদ্ধ করতে চায়, তাদেরকে এরকম গুম করে দেওয়ার মতো অভিযোগ কেন আসবে? এই প্রশ্নটা রেখে আজকের মতো অ্যাকশন রিয়াকশন এ পর্যন্তই থাকছি। আপনারা অবশ্যই বেল আইকন প্রেস করবেন, আর+ নিউজ ডিজিটাল সাবস্ক্রাইব করবেন এবং সঠিক তথ্য এবং তথ্যের সঠিক বিশ্লেষণ পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকে শেয়ারও করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার।